এই কেন হয় এই কোশ্চেনটা করার লোক নেই বলে আজকে এই জাতির এই অধঃপতন, এই দুরবস্থা। ভাইয়েরা আমার, অন্য কোন দপ্তরের টাকা ফেরত যায় না। এখানে মিডিয়ার ভাইরা রয়েছে, মোবাইলে আমার বক্তব্য লাইভ দেখানো হচ্ছে, সম্প্রচার হচ্ছে, আমি জানি টিভিতে দেখানো হচ্ছে, বাইরে রেকর্ড হচ্ছে। শুনে রাখুন, ভারতবর্ষে কোন দপ্তরের টাকা ফেরত যায় না। মাইনরিটি দপ্তরের শত শত কোটি টাকা কেন ফেরত যায়, এর জবাব দিতে হবে। যে জাতি ক্ষুধা রাজ্যের পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন একটা ছাত্র বড় হয়, আমি বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি এই অভিজ্ঞতার মুখোমুখি অনেক হয়েছি। আমার ছাত্র ছাত্রী এসে বলেছে, স্যার আগামীকাল থেকে আমার আর স্কুলে আসা হবে না। বললাম কেন? বলে আমার আব্বা আম্মা আমাকে নিয়ে দিল্লিতে যাবে, রাজস্থানে যাবে, বেঙ্গালোরে যাবে কাজের জন্য। ভালো ভালো ছাত্র ছাত্রী তাদের শৈশব, তাদের কৈশোর বিসর্জন দিয়ে তারা বিদেশে পাড়ি দিতে গেল। বাড়িতে বৃদ্ধ মা বাবা শুধু দিল্লির পথে, ভিন রাজ্যের পথে চেয়ে থাকে। কাতরিয়ে দিন যায়, সেখান থেকে ছেলে মেয়ে কখনো সুস্থ হয়ে ফেরে, কখনো সেই প্রাকৃতিক ওখানকার দুরবস্থায় নিজেকে সামলাতে পারে না। মৃত লাশ মা বাবার সামনে ভেসে আসে। এই দৃশ্য কেন হবে, এর জবাব দিতে হবে। তাই না আমার এই দৃশ্য দেখেছি, তারা জন্ম ভিটা মা বাবা সন্তান বিনিবাচ্চা বিসর্জন দিয়ে কখনো সাথে নিয়ে ওই বিদেশের মাটিতে পা রাখে, বাড়ি দেয় শুধুমাত্র একটা বাড়ি তৈরি করবে বলে, এক মুঠো অন্ন আর বস্ত্র জোগাড়ের জন্য। কি এমন ঘটে গেল এই জনজাতির, এই জাতির? বাড়িতে থাকলে ভাত জুটছে না, কোনো পেশা নেই, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, অথচ সেই জনজাতির টাকা, সেই মাইনরিটিদের টাকা শত শত কোটি টাকা ফেরত যাচ্ছে। আমি বলছি, যদি সরকার বরাদ্দ না করত, সেটা নিয়ে আন্দোলন হতে পারত, বা বেশি বরাদ্দ করার জন্য আন্দোলন হওয়া যেতে পারে, কিন্তু বরাদ্দকৃত অর্থ ফেরত গেল কেন, এটা তো মেনে নেওয়া যাবে না। এটার জন্য ডিএম আজকে আমাদের প্রধান অতিথি, ডিএম এর সঙ্গে আমার এখনই কথা হলো। তিনি মেসেজ করে দিয়ে বললেন, আমিনুল সাহেব শরীরটা খারাপ করেছে, আপনারা মিটিং চালিয়ে নেন, আমার শুভেচ্ছা রইল, শুভেচ্ছা সবাইকে জানান। মিটিং এর ছবি তার কাছে চলে গেছে। ডিএম থাকলে সুবিধা হতো আমার। আমরা নরসিংদী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে গত 8ই নভেম্বর 2023 ডিএম এর এখানে এলাম। সমস্ত জেলার নেতৃত্বরা সেদিন উপস্থিত ছিল, বোর্ডের মেম্বাররা ছিল। আমরা জানতে চাইলাম, আমি প্রশ্ন করলাম যে মাইনরিটি দপ্তরের বরাদ্দ টাকা কত, সেই টাকা কোন কোন খাতে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে কুচবিহার জেলায় এবং উত্তর বাংলার বাকি জেলায়, দয়া করে একটু হিসাবটা দেন। বড় পর্দায় এডিএম নিজে কন্ট্রোল করে, মাইনরিটি 2 জন এডিএম ছিলেন, মাইনরিটি ডোমা তিনি ছিলেন, ডিএম সাহেব ছিলেন। তিনি দেখালেন, দেখা গেল বাথরুম টয়লেট তৈরি হয়েছে এমন একটা বাজারে যেখানে মাইনরিটি নেই। বাজারে ঘাটে বাথরুম টয়লেট তৈরি হয়েছে। আবার কি না, কমিউনিটি হল তৈরি হয়েছে, সদ্ভাব মণ্ডপ। কোথায়? অমুক জায়গায়। জিজ্ঞেস করলাম ওখানে মাইনরিটি কত পার্সেন্ট? না তা জানি না, ওখানে আবেদন করেছে তাই আমরা দিয়েছি। মাইনরিটি দপ্তরের টাকা দিয়ে হাটে বাজারে ঘাটে টয়লেট বাথরুম করার জন্য মাইনরিটি দপ্তরের টাকা। এমন সব জায়গায় খরচ হবে যেখানে মাইনরিটি নেই, সেই জন্য কি সরকার বরাদ্দ করেছে মাইনরিটি দপ্তরের টাকা? আমরা বললাম যে মাইনরিটির টাকা দিয়ে সেই সব জায়গায় টয়লেট বাথরুম করছেন যেখানে মাইনরিটি নেই, আর মাইনরিটি অধ্যুষিত এলাকা অনুন্নয়ন
আছে, আপনারা কেন দেখছেন না? বলল, একটা কথা বলি আমিনার সাহেব, খারাপ পাবেন না তো? না। আজকে আপনারা যেটা জানতে চাচ্ছেন, যেটা বলছেন, আমি সেদিন বললাম যে আমাদের প্রত্যেকটা সাব ডিভিশনাল সিটিতে, শহরে একটা করে উন্নত মানের মাইনরিটি বয়েজ হোস্টেল এবং মাইনরিটি গার্লস হোস্টেল লাগবে। কারণ আমাদের ছেলেমেয়েরা শহরে থেকে লেখাপড়া করতে চায় না, পারে না। সব কথা যখন বললাম, ডিএম বললেন যে আপনারা আজকে যা বলছেন কোনদিন কি সেটা বলেছেন? আমি বললাম না। কোন সংগঠন এসে বলেছেন? ডিএম বলেন আমি তো নতুন, আপনারা কি জানেন কোন সংগঠন এসে কোন প্রস্তাবনা দিয়েছে, কোন দাবি জানিয়েছে, বা কোন কাজের জন্য কোন পরিকল্পনা প্রজেক্ট জমা দিয়েছে? তারা বলল না। এবার আধিকারিকরা বললেন আপনারা কোনোদিন আসবেন না, কোন পরিকল্পনা প্রজেক্ট জমা দেবেন না, কোন দাবি রাখবেন না, কোন প্ল্যান দেবেন না, পরিকল্পনা দেবেন না, আর কেন হলো না এর জন্য আমাকে দায়ী করবেন তা তো হবে না। যাকে একদম সাইলেন্ট বলে দেবেন। ভাই আমার কথা বুঝেছেন? বলে কোন সংগঠন আসেনি, আপনারা প্রথম কোন জনজাতির সংগঠন বলছেন যে হোস্টেল দিতে হবে সাব ডিভিশনে, প্রত্যেকটা ব্লকে কমিউনিটি হল দিতে হবে। আর কেউ তো বলেনি। জিএম অরবিন্দ কুমার মিনা তিনি বললেন আমি কথা দিচ্ছি সব সাব ডিভিশন সিটিতে, শহরে জমি নেই গভর্নমেন্টের, পতিত জমি। যদি থাকে সেটা অন্য কথা, আপনারা জমি দেন, 7 দিনের মধ্যে আমি হোস্টেল করে দেব, যত টাকা লাগবে বরাদ্দ করে দেব। কমিউনিটি হল প্রত্যেকটা ব্লকে করা সম্ভব, বলছে আপনারা ল্যান্ড দেন আর প্ল্যান দেন, অ্যাপ্লিকেশন দেন, করে দেব। আমি বললাম ঠিক আছে তাই হবে, কিন্তু আমার একটা প্রশ্ন, মাইনরিটি এলাকা নয়, হাটে বাজার ঘাটে স্কুলে এখানে মাইনরিটি দপ্তরের টাকা দিয়ে টয়লেট বাথরুম বানাচ্ছেন। আমাদের মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, তারা কোনোভাবে কষ্ট করে মসজিদটা মাদ্রাসাটা বানায়, কিন্তু টয়লেট বাথরুম ওযুখানা পানীয় জল সেখানে নেই। সেখানে কি দিতে পারেন না? বলে মসজিদটা তো ধরা নেই, মাদ্রাসাও ধরা নেই, এই লিস্টে তো সেটা নেই। আমি অনুরোধ করে বললাম এই লিস্ট তাহলে আপনি ইনক্লুড করুন, এটা আমার দাবি। তারা নিজেদের মধ্যে আলোচনা করে মসজিদ এবং রেজিস্টার্ড মাদ্রাসা ইনক্লুড করে নিল। এখন থেকে যে মসজিদগুলোতে কোনোভাবে মসজিদ তৈরি হয়েছে, ও বললো যে এটা তো ধর্মীয় স্থান। আমরা বললাম যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার থেকে বড় ধর্মীয় চেতনা আপনাদের কেমন? তিনি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিচ্ছেন সরকারি ওয়াকফ বোর্ডের টাকা, তাহলে মাইনরিটি দপ্তরের টাকা দিয়ে সেখানে টয়লেট বাথরুম হবে না কেন? ভাইরা আমার, তারা বললেন যে আপনারা তাহলে প্ল্যান দেন, অ্যাপ্লিকেশন করুন, আমরা 5 লক্ষ টাকার মধ্যে টয়লেট বাথরুম ওযুখানা পানীয় জল করে দেব। এবার 5 লক্ষ টাকার উপরে যদি খরচ করতে হয় তখন প্ল্যান এস্টিমেট করতে হবে, ওটা প্রসিডিওর আলাদা, সেটা বলে দেব। সমস্ত ঈদগাহ, সমস্ত গোরস্থান, সমস্ত মসজিদ মাদ্রাসায় আমাদের কাজ করা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। এটা আমাদের আন্দোলনের ফল। আমরা এবার বললাম যে অ্যাপ্লিকেশন তো চাইলেন, এমপি তখন তো বিজেপি, এমএলএ বেশিরভাগ বিজেপি, বললাম যে তারা তো বিজেপি এমপি এমএলএ বা যাই হোক, সব সময় আমাদের সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে সেই কাজগুলো করতে পারবে তাও সম্ভব নয়। তাহলে আপনারা যদি অনুমতি দেন, অনুমোদন দেন, আমাদের সংগঠনের প্যাড আমরা অ্যাপ্লিকেশন করব সংগঠনের প্যাডে। বলে হ্যাঁ, জেলা সেক্রেটারি বা আপনার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আবেদন করলে আপনাদের সংগঠনের প্যাড অ্যাকসেপ্ট করা হবে। ভাইরা ওর যখন নেক উদ্দেশ্যে, সঠিক নিয়তে, আল্লাহকে
খুশি রাজি করার জন্য, মানুষের কল্যাণের জন্য কোন বান্দা যখন এক পা বাড়ায়, আল্লাহ তখন 10 পা তার দিকে ধাবিত হয়। ভাইরা আমার, এই অবহেলিত, অসহায়, শোষিত, নির্যাতিত জনগোষ্ঠীর যদি উন্নয়ন করতে হয়, তাহলে নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি রাজি করার জন্য পথ চলতে হবে। আমাদের কারো জীবনে কিছু নাও ঘটতে পারে, সেটা বড় কথা নয়। উদ্দেশ্য যদি সঠিক হয়, পথ যদি সঠিক থাকে, কোন মুমিন, কোন ইমানদার যদি পায়খানা পেচ্ছাপ আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করে, তো সেটাও ইবাদত হয়। তো এতগুলো জনগোষ্ঠীর, অসহায় জাতির মুখে তাদের অধিকার ছিনিয়ে আনার আন্দোলনে ইবাদত কেন হবে না? নিশ্চয়ই হবে। তবে চলার পথ, নিয়ত সঠিক লাগবে। ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে বলছি, আমাদের বেশিরভাগ আজকে যে কথাগুলো বললাম, যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, তার বাউন্ডারি, পানীয় জল, গোরস্থানের যাবতীয় ব্যবস্থা এখানে যে হয়, সেটা কি আপনারা সবাই জানতেন? না, সবার জানা ছিল। সে ব্যাপারে কি সবাই সচেতন ছিলাম? না। অ্যাওয়ারনেস, সচেতনতা, জানা, জ্ঞান, ইলম, এটা ফোর্স। সব জানি, সব জানি, এমন কোন জ্ঞান নাই আমরা জানি না। আর আমাদের টাকা পড়ে আছে ডিএম অফিসে, বিডিও অফিসে, কোন খাতে কোন টাকা ব্যয় হবে সেটা আবার বলতে পারি না। আর অসহায়ের জন্য, দারিদ্রতার জন্য নিজের ভাগ্যকে কপাল চাপিয়ে বলছে আমার কপাল খারাপ। ভাই বলো না, মাইনরিটিদের লোনের টাকা পড়ে আছে আমাদের ডিএম অফিসে, মাইনরিটি দপ্তর। আমাদের যুবক ছেলেরা যারা ব্যবসা করতে চায়, দোকান করতে চায়, তাদের জন্য প্রয়োজনীয় অর্থ লোন হিসাবে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ডোমা। কোনদিন আবেদন করেছে তারা? না, আবেদনের কৌশল জানা নেই। কোন আবেদন কি করে করতে হয়, কোন প্রকল্প কিভাবে নিতে হবে, কোন এলাকায় যদি পানীয় জল না থাকে, ড্রিঙ্কিং ওয়াটার, কোথাও যদি কমিউনিটি হলের প্রয়োজন হয়, কোথাও যদি রাস্তাঘাট না থাকে, রাস্তাঘাট। অনগ্রসর কল্যাণ দপ্তরের সঙ্গে কথা হয়েছে, মাইনরিটি দপ্তরের সঙ্গে কথা হয়েছে, প্রধান পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, তারা তো তাদের মতো উন্নয়ন করবে, ঠিক আছে। এই অনগ্রসর কল্যাণ দপ্তরের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ সম্ভব। কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, এটা আমাদের লোকেরা জানে না। যাদের দপ্তর, যাদের টাকা, তারাই জানে না। নস্য শেখ উন্নয়ন পরিষদ 8 থেকে 80 এইরকম রবীন্দ্র ভবন থেকে রান্নাঘর, সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করতে চায়। আমাদের সব লোক জানবে কোনটা কিভাবে আদায় করতে হয়। আমরা সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি। এরপরে যদি সম্ভব হয়, আজকে শামীমকে আমি বলবো, আজকে সমস্ত অ্যাপ্লিকেশনের খসড়া প্রত্যেকটা জেলার হাতে তুলে দিতে হবে। আর আজকে যদি সমস্ত সম্ভব না হয়, তাহলে পরবর্তী সেন্ট্রাল কমিটির মিটিং এ সমস্ত জেলার হাতে এর খসড়া তুলে দেবে। জেলাগুলো ব্লকের হাতে দেবে, ব্লক জিপির হাতে দেবে, জিপি কমিটি বুথ স্তরের নেতাদের হাতে তুলে দেবে। যে যখন কোনো কিছু দরকার হবে, এই লিখে অ্যাপ্লিকেশন করবেন, জমা দিন, রিসিভ কপি দিন, রিসিভ কপি আমাদের কাছে পাঠান, কি করে কাজ না হয় সেটা দেখো। ভাইয়েরা আমার, এই গেল উন্নয়ন সংক্রান্ত কথাবার্তা। চাকরির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। এক্ষেত্রেও যদি না দেয়, বঞ্চিত করে, তার জন্য ওবিসি 10% রিজার্ভেশন আছে। ওবিসি গুলোতে মাঝখানে আমি খোঁজ নিয়ে দেখেছি, ওবিসি 10% রিজার্ভেশনের ক্ষেত্রে উচ্চ শিক্ষা দপ্তরে এবং চাকরির ক্ষেত্রে কিছু কিছু গড়িমসি আছে। সে গড়িমসি যাতে না থাকে, এটা উচ্চ স্তরের আন্দোলন। আর কিছুদিন পথ যাক, তবে খেয়াল রাখবেন, কোন স্তর থেকে, চাকরি থেকে শুরু করে আমাদের ছেলে মেয়েদের রিজার্ভেশনের ক্ষেত্রে 10% রিজার্ভেশন আছে ইউনিভার্সিটিতে,
পলিটেকনিকে, ইঞ্জিনিয়ারিং কলেজে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখেন যে ওবিসি কোটায় রিজার্ভেশন মেনটেন করা হয়নি, সংগঠনকে রিপোর্ট করুন। অথবা আপনি নিজেই বলুন, আমি নস্য শেখ জনগোষ্ঠীর মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এটা সঠিকভাবে মেনটেন করা হলো না কেন, এটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। আপনি বলুন। ভুল ভ্রান্তি তো যে কারো হতে পারে, হতে পারে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, হতে পারে তার অজান্তে। আগে কোনো খারাপ আচরণ নয়, আন্দোলন হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে। আমাদের সঙ্গে আমার রাজ্য স্তরে এবং জেলা স্তরে মন্ত্রী নেতৃত্বের সঙ্গে একাধিকবার আমাদের কথা হয়েছে। আমরা নির্বাচনের সময় বর্তমান যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছি। এত শক্তি নিয়োগ করেছে, এত পাহারা দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটের নিজে জ্ঞাতি গোষ্ঠীও সেই পাহারা দেয়নি, সেই প্রয়াস প্রচেষ্টা করেনি। আমরা প্রয়াস প্রচেষ্টা করে সারা রাজ্যে বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং যতদিন থাকা যায় থাকবো। কিন্তু আমরা শাসক বিরোধী নয়। আমার মনে হচ্ছে, আমাদের বিশ্বাস যে কেন্দ্রের জালিম সরকার বিজেপিকে উৎখাত করার জন্য, বাংলার মাটিতে কোনো জায়গা না দেওয়ার জন্য আমাদের বর্তমান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। তার জন্য আমরা তাকে সব রকমের মদত করে আসছি। আর আমাদের উন্নয়ন পরিষদ সংগঠন যেখানে যে কর্মসূচি নিতে যাবে, রাজ্য সরকার এবং সেই সরকারি দলের নেতা নেতৃত্বরা আমাদেরকে সহযোগিতা করবেন, নিঃসন্দেহে সহযোগিতা করবেন। আমরা তাদের বিরোধী নয়, আমরা সেই দলেরই মানুষ। সেই রাজ্য সরকারের সঙ্গে সখ্যতা, সব রকমের সহযোগিতা রেখে আমরা আমাদের আন্দোলন করব। বিরোধী অবস্থান নিয়ে আন্দোলনে আমরা নেই। প্রিয় ভাইরা, এখন আমাদের জোর দিতে হবে সচেতনতা আর শিক্ষা। কোন দপ্তরের টাকা কিভাবে, কোন ফান্ড কিভাবে ইউটিলাইজ করতে হয়। এখানে সভাপতি সাহেব আছেন। আচ্ছা, এই মাত্র আমাদের মধ্যে আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন, মালদার থেকে আজিজুল হক সাহেব এসেছেন। আজিজুর রহমান সাহেব এসেছেন। তাকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং সবার উপস্থিত সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, মোবারকবাদ জ্ঞাপন করছি। পরম্পরা আজিজুর রহমান খুব কষ্ট করে এসেছেন। তিনি তরবিয়াত কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের সেক্রেটারি, মালদা, নিজেই চেয়ারম্যান ওখানকার, শিল্পপতি মানুষ। তাকে আমরা দাওয়াত করেছি, তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। প্রিয় ভাই, এই সচেতনতা আমাদের প্রচুর দরকার আছে। এই জন্য কেন্দ্রীয় কমিটিতে একটা আমরা আলোচনা করে প্রস্তাবনা পাশ করব যে আমাদের যে মসজিদগুলো আছে, মসজিদের ইমাম খুতবা রাখে, খতিব খুতবা রাখে, কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি নানান বিষয়ে কথা বলে। অন্তত মাসে একদিন সেখানে আলোচনা হবে মাইনরিটির দপ্তরের টাকা কিভাবে খরচ করতে হয়, অনগ্রসর কল্যাণ দপ্তরের টাকা কি করে খরচ করতে হয়, অন্য দাবি, অন্য প্রয়োজন, অন্য যতগুলো 67টা দপ্তর আছে সরকারের, ওবিসি সার্টিফিকেট কি করে দিতে হয়, কোন চাকরির জন্য কি যোগ্যতা দরকার। মাসে একদিন অন্তত আমাদের নেতৃত্বরা যদি সেখানে উপস্থিত থাকে, এই বিষয়ে 10-15 মিনিট করে কথা বলবে, সচেতন করবে এবং অ্যাপ্লিকেশন গুলো, ড্রাফটিং গুলো সব সময় অ্যাভেলেবেল করে দিতে হবে মানুষের হাতের কাছে। আচ্ছা, ভাইকে অভিবাদন জানা হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে। জি, সর্বত্র আমাদের দরকার
দরখাস্তগুলোর প্রিন্ট আউট ভাসিয়ে দিতে হবে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আর একটা মানুষ যখন বিডিও অফিসে যাবে, একটা মানুষ যখন ডিএম অফিসে যাবে, তখন সে দুর্বল থাকে, কিন্তু তার পিছনে যখন সংগঠন যাবে তখন সে শক্তি পাবে। আর আমাদের সংগঠন রেজিস্টার্ড সংগঠন, আমাদের সংগঠন সম্পর্কে প্রত্যেক জেলার প্রত্যেক ডিএম জানে, প্রত্যেক বিডিও জানে, প্রত্যেক এসডিও জানে। আপনারা নির্দ্বিধায় যে কোনো আবেদনের জন্য যাবেন, ইনশাআল্লাহ তারা ফিরিয়ে দেবে না। শুধু তাই নয়, বিভিন্ন জেলার নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, মালদা থেকে নিয়ে আলিপুরদুয়ার, কুচবিহার, সবাই শুনুন। যখন পুলিশের আসামি শর্ট পড়ে, এসপি সাহেব হয়তো আসবেন, যদি আসামি শর্ট পড়ে, কখনো কখনো, সবাই তো খারাপ নয়, কোন দুষ্ট চক্রের মানুষ দেখা গেল এমন কিছু অসহায় মানুষকে নিয়ে আসে ধরে ধরে, যারা সেই কেস সম্পর্কে কিচ্ছু জানে না, তাদেরকে জামিন করিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক নেই, ছোটাছুটি শুরু হয়ে যায়, এর কাছে ওর কাছে, এ দাদা সে দাদা, শুরু হয়ে যায় জমি বিক্রি, হালের গরু বিক্রি। না, এটা হবে না। এরকম ঘটনা যদি ঘটে, আমার জেলা নেতৃত্বরা প্রত্যেক জেলায় জেলা কমিটির নেতৃত্বে বা সেই ব্লকে যদি ঘটে, ব্লকের নেতৃত্ব সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে চলে যাবেন, গিয়ে বলবেন যে যাকে নিয়ে আসছেন তিনি প্রকৃত অপরাধী নন। যদি অপরাধী হয় তাকে সেভ করতে যাবেন না, আইনের মাধ্যমে তার বিচার হবে, সেটা অন্য কথা। নিরপরাধ যদি হয় তার হয়ে কথা বলার জন্য আপনারা যাবেন। এই কাজ আপনাদের, শিক্ষাটা আমার নেই, সেটা তোর জন্য আমি দায়ী, সচেতন আমার নেই, আমি দায়ী, এর জন্য না তকদির দায়ী, না সরকার দায়ী, না আমাদের যে সমাজের বড় ভাই হিন্দু সমাজ, তারা আমাদের জন্য কোনো দায়ী। তারা আমাদের কোনো ক্ষতি করে নেই, কোনো অনিষ্ট করে নেই। যখন আমরা পিঠ দেওয়ালে ঠেকে যাই, একে বলি আমার এই অধঃপতনের জন্য অমুক দায়ী, তমুক দায়ী, সমুক দায়ী, আমি এটা বলতে চাই না। প্রথম কথা বলুন, আমরা কতটা দায়ী? আমি মনে করি আমরা 70 থেকে 80% দায়ী। আমাদেরকে সচেতন হতে হবে। প্রয়োজন আছে কি নেই? সচেতন হতে হবে। আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের গোরস্থান, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, সমস্ত কমিটিকে সচেতন হতে হবে। আমি দীর্ঘদিন দেখেছি অনেক পুরনো ঈদগাহ, সেখানে বাউন্ডারি ওয়াল নেই, অনেক পুরনো কবরস্থান, বাউন্ডারি ওয়াল নেই, উজুখানা নেই, পানীয় জল নেই, টয়লেট বাথরুম নেই। কেন নেই? শুধু যে ধর্মীয় প্রতিষ্ঠান তা তো না, আমাদের ব্যক্তিগত জীবনে কোন এলাকায় যদি পানীয় জল না থাকে, কোন এলাকার যদি রাস্তাঘাট খারাপ থাকে, কোন এলাকায় যদি বিদ্যুতায়ন না হয়, দরখাস্ত করুন, দেখবেন খুব শর্ট পিরিয়ডের মধ্যে এর সমাধান হয়ে গেছে। এটার তো প্রয়োজন আছে ভাইয়েরা আমার, এটার প্রয়োজন আছে। আমাদের সেই দিকে এগোতে হবে। আর ডেভেলপমেন্ট বোর্ড যদি সরকার পূর্ণাঙ্গ করে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচনের পরে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড দেবেন। এখনো চেয়ারম্যান ডিএম, অফিসিয়ালি চেয়ারম্যান আমাদের জনজাতির কেউ নয়। অফিসিয়ালি চেয়ারম্যান জনজাতির মানুষ না হলে ডিএম এর সঙ্গে সাক্ষাৎ পাওয়া যায় না। আজকে তো তিনি প্রধান অতিথি, আসতে পারলেন না। আমাদের লোক যদি যায়, বেশিরভাগ নেই, থাকলেও এত ব্যস্ত থাকে, মিটিং এ থাকে, সবসময় সব সম্ভব হয় না। আমাদের জনজাতির এমন কোন ডেভেলপমেন্ট বোর্ড নেই যার চেয়ারম্যান সেই জনজাতির নয়। তাহলে এই জনজাতির ক্ষেত্রে এই গড়িমসি হচ্ছে কেন? 2021 থেকে 2024 সাল, প্রায় 4 বছর অতিক্রান্ত হলো, একটা ডেভেলপমেন্ট বোর্ডের ক্ষেত্রে এত কথা কেন বলতে হচ্ছে? আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে, তিনি যেন ডেভেলপমেন্ট বোর্ড যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন করে দেন। আমার বিশ্বাস তিনি যেটা বলেন সেটা করেন, এ আস্থা আমাদের আছে। আর যদি না দেন, 21শে জুলাই পর্যন্ত দেখব। 21শে জুলাইয়ের পর আন্দোলনের ধারা, রূপ, প্রকৃতি চেঞ্জ হতে পারে। সেই ব্যাপারে আপনাদের জেলা কমিটি আপনাদেরকে জানায়। যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে বা জনজাতির মানুষগুলো, ভাই আসতে,
যদি নাও শুনুন ডিস্টার্ব দেবেন। যে কোনো ভাবে যদি সরকারের কাছে আবেদন করে অনগ্রসর কল্যাণ দপ্তর, আমরা যেহেতু ওবিসি ওই দপ্তরটা আমাদের, ওটা অনগ্রসর ব্যাকওয়ার্ডদের জায়গা। মাইনরিটি দপ্তর 100% আমাদের। অনগ্রসর কল্যাণ দপ্তরের টাকা ওখানে আমাদের অধিকার আছে, ওটা আমাদের দপ্তর। অ্যাপ্লিকেশন করার পর যদি সেই টাকার প্রপার ইউটিলাইজেশন না হয়, যদি সেই টাকা ফেরত যায়, উত্তর বাংলা থেকে আমাদের আবেদন পত্র, আমাদের পেটের ক্ষুধা, আমাদের এই পিছিয়ে পড়া অনুন্নয়নকে বজায় রেখে যদি সেই টাকা ফেরত যায়, তাহলে বলছি যাদের জন্য এই টাকা ফেরত যাবে তার কথা খারাপ আছে। যারা চক্রান্ত করে উন্নয়ন না করে টাকা ফেরত নিয়ে যাবে তার কথা খারাপ আছে। আমি সরকারকে এর জন্য দোষারোপ করছি না, কারণ সরকার টাকা বরাদ্দ করে দিয়েছে, অলরেডি সেই দপ্তরে পাঠিয়ে দিয়েছে। এর জন্য আন্দোলন হবে, এর জন্য চাওয়ার প্রয়োজন আছে। ভাইরা আমার, বিভিন্ন উত্তর বাংলার বিভিন্ন স্তরের নেতারা আছেন। মনে রাখবেন, যখন আবেদন পত্র নিয়ে যাবেন শালীন ব্যবহার করবেন। শালীন পোশাক, শালীন ব্যবহার, শালীন অ্যাটিটিউড সব কিছু হবে শালীনতার মধ্য দিয়ে, ভদ্র মার্জিত। আপনারা আবেদন করবেন, আপনারা নিজেদের সমস্যাটা আধিকারিককে বোঝাবেন। ওখানে আমাদের টাকা পয়সা পড়ে আছে জন্য কখনো মিসবিহেভ করবেন না। পুলিশ স্টেশন থেকে বিডিও, এসডিও বা ডিএম বা জিপি স্তরে কোথাও কোনো মিসবিহেভ যেন না হয়। আপনারা ধৈর্য রাখবেন, ধৈর্য রেখে নিজের অধিকার, নিজেদের অধিকার আদায়ের জন্য সঠিকভাবে আপনারা দাবি জানাবেন। সেই কথায় যদি কাজ না হয়, তাহলে জেলা নেতৃত্বকে জানাবেন, জেলা নেতৃত্ব সেইভাবে পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সে পদক্ষেপ গ্রহণ করা হবে। ভাইরা আমার, আমি আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা রয়েছেন, অনেক কাজ রয়েছে। মনে রাখবেন, শিক্ষা ফরজ, সচেতনতা ফরজ। শিক্ষা সচেতনার জন্য যা করার করবে। আমাদের কোনো বাচ্চা যেন, কোন পরিবারের কোনো বাচ্চা যেন শিক্ষা থেকে দূরে না থাকে। এই সবার জন্য শিক্ষা, সেজন্য অনেক কর্মসূচি সরকার নিয়েছে। সরকারের এই কর্মসূচিগুলো সবগুলো পবিত্র কর্মসূচি, উন্নত কর্মসূচি। সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে। এই যে আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যখন আমরা পরিযায়ী শ্রমিক হয়ে যাই, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেই, এর জন্য কি সরকার দায়ী? বাচ্চাটার ভবিষ্যতের কথা আমাদেরকে ভাবতে হবে। আমার যদি ব্যাঙ্গালোরে গিয়ে যদি 800 টাকা 700 টাকা হাজিরা হয়, আর এখানে রাজমিস্ত্রি করতে গিয়ে যদি 300 টাকা 400 টাকাও হাজিরা হয়, তবু বাড়িতে পড়ে থাকতে হবে। বাড়িতে সাত ভাত খেয়ে জীবনযাপন করতে হবে। পরিযায়ী শ্রমিক যেন আমাদের জনজাতির মানুষ না হয়। কি জন্য? আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক, তারা সারা জীবন বাইরে খেটে একটা পাকা বাড়ি তৈরি করে, ঠিক কিনা? সারা জীবনের সমস্ত রোজগার দিয়ে একটা পাকা বাড়ি। কি দরকার ছিল এই পাকা বাড়ির? এই পাকা বাড়ির 100 পাকা বাড়ি, 1000টা পাকা বাড়ি দিয়ে যে না হবে, একটা সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তার থেকে অনেক বড় কাজ হবে। আমাদের মেয়েরা, আমাদের কন্যা সন্তানেরা, তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। 100% সুনিশ্চিত করতে হবে এডুকেশন। আমার বাচ্চাকে আমি নিচু চোখে দেখছি, আমার বাচ্চার শিক্ষার জন্য আমি স্কুলে যাচ্ছি না। আর একটা কথা বলি, পরে সুযোগ পাবো না। ভাই, স্কুলে আমি চাকরি করি, অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর বাবাকে আমি দেখেছি, উচ্চ শিক্ষিত নয়, তারা একদিন স্কুলে আসে, বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো? তার সঙ্গে দেখা করবেন, বলে মাস্টারমশাই, আমার ছেলে এই স্কুলে 5-এ 6-এ বা 7-8-এ পড়ে, বলে আমার ছেলের রোল নাম্বার এত,
আমার ছেলে